5 দিন পর খুলে দেয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। দক্ষিণ খানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় উদ্বেগ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিমান বাংলাদেশের উড়োজাহাজে বারবার ত্রুটির জন্য ব্যবস্থাপনার দক্ষতার অভাবই দায়ী বলছেন বিশ্লেষকরা। জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকের নজরদারির অভাবেই বাড়ছে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বলছেন বিশ্লেষকরা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে বিচার নিশ্চিতের পরামর্শ। এবং নিউজিল্যান্ডের দেয়া 342 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ। টপ অর্ডারের 4 উইকেটের পতন। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ করে দেয়া সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলো আজ খুলে দেওয়া হয়েছে। টানা 5 দিন বন্ধ থাকার পর সকাল থেকেই শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে প্রত্যেকটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় র্যাব সদস্যরা টহল দিচ্ছেন। শ্রমিক বিক্ষোভের জেরে গত 20 তারিখ থেকে আশুলিয়ার 55টি পোশাক কারখানা বন্ধ করে দেয় বিজিএমইএ। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং 30টি শ্রমিক সংগঠনের অনুরোধে আজ থেকে কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। বেতন বৃদ্ধি সহ বেশ কয়েকটি দাবিতে গত 19 তারিখ আশুলিয়ার 25টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে 20 তারিখ 55টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। গত কয়েকদিন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ ছিল সেটার পরিপ্রেক্ষিতে গতকালকে বিজিএমই সিদ্ধান্ত নেয় যে আজকে থেকে ফ্যাক্টরি ওপেন করে দেবে। তো আমরা আমাদের ডিপ্লয়মেন্ট রেখেছিলাম, আমরা খুব সতর্ক দৃষ্টি ছিল আমাদের, এবং আমরা দেখলাম যে স্বতঃস্ফূর্তভাবে সকল গার্মেন্টসের শ্রমিকরা আসছে। একটি গার্মেন্টস হিসেবে আপনাদেরকে দিই, আমাদের সেই গার্মেন্টসের শ্রমিক সংখ্যা হল 2700, সেখানে প্রায় 2500 মতো যোগদান করেছে কাজে। তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত যারা অনুপস্থিত আছে তাদের কেউ হয়তোবা এই 4-5 দিন ছুটির কারণে বাড়িতে চলে গেছে। একটি বাদে সবগুলোই খুলে গেছে, আর যেটি একটু সমস্যা ছিল সেটিও সম্ভবত খুলে যাবে আর কি। দর্শক, এই মুহূর্তে আসলে আছেন রিপোর্টার তানিন মেহেদি। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাব তার সঙ্গে। তানিন, আশুলিয়ার জামগড়া এবং নরসিংহপুর এলাকার 55টি কারখানা আজকে খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ঢাকা জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন শেখ মোহাম্মদ শাফিউর রহমানের সঙ্গে। তিনি সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন যে বিজিএমইএ ঘোষিত যে তারা যে 55টি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছিলেন তাদের যে সদস্যভুক্ত যে কারখানাগুলো, সেই কারখানাগুলো আজকে সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে। এবং আমাদেরকে পুলিশ সুপার যেটি জানিয়েছেন এবং আমরাও যেমনটি দেখেছি যে সকাল থেকে 8টার মধ্যেই সব কারখানা খুলে দেওয়ার পরে কিন্তু শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করেছেন এবং তারা তাদের কর্মস্থলে বেশ স্বস্তিতেই ফিরেছেন, তেমনটি আমরা দেখেছি। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে সেটি বলা হয়েছে। এছাড়াও কিছু বিষয় রয়েছে যে কিছু শ্রমিক বিক্ষোভের সময় কিছু শ্রমিক ছাঁটাই করা হয়েছে, সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম পুলিশ সুপারের কাছে। তিনি যেটি বলেছেন যে কেউ কোনো কর্মী কোনো শ্রমিক যদি মনে করেন যে তার সাথে অবিচার করা হয়েছে, তিনি কাজে যোগ দিতে ইচ্ছুক, সেক্ষেত্রে সরাসরি কারখানার সামনে ভিড় না করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অর্থাৎ আশুলিয়া থানার কর্তৃপক্ষের সঙ্গে থানায় গিয়ে লিখিত আবেদনের মাধ্যমে এই প্রক্রিয়াটির মাধ্যমে পরবর্তী যারা ছাঁটাই করা হয়েছে যাদেরকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা সকাল থেকে দেখেছি যে আশুলিয়ার যে অঞ্চল জুড়ে শ্রমিক বিক্ষোভ চলছিল এবং আজকে সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, অনেকটা স্বস্তিতেই শ্রমিকরা তারা কর্মস্থলে ফিরছেন। পাশাপাশি এলাকা জুড়ে যে একটা আতঙ্ক ছিল সেই পরিস্থিতি কিন্তু আগের থেকে অনেক উন্নতি হয়েছে। আর আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা রয়েছে সেই তৎপরতা পুলিশ
ঢাকা জেলা পুলিশের সদস্যরা রয়েছেন, এর বাইরেও আমরা দেখেছি যে শিল্পাঞ্চল পুলিশের সদস্য যারা রয়েছেন তারাও এখানে মোতায়েন করা হয়েছে, এপিবিএনের সদস্য রয়েছেন এবং বিশেষ করে যে আসলে যে অসন্তোষ বিক্ষোভকে কেন্দ্র করে যে বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে তারাও আমরা দেখেছি সকাল থেকেই এই এলাকাটা হল দিয়ে বেড়াচ্ছেন। সব মিলে বলা যাচ্ছে যে অনেকটা বেশ স্বস্তির মধ্যেই পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরা কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো ইকবাল, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ খবর। ইকবাল, দর্শক, 5 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে আশুলিয়ার 55টি পোশাক কারখানা। সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদী। রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় 8 জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে দক্ষিণখান থানার এসআই শাহিনুর ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযান চলাকালে আত্মসমর্পণকারী 2 নারী, আত্মঘাতী 2 জন এবং পলাতক 4 জনকে মামলায় আসামি করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে অপারেশন রিপল 24 নামে 16 ঘন্টার অভিযানে নিহত হয় 2 জঙ্গি। 2 শিশুসহ 2 নারী জঙ্গি আত্মসমর্পণ করে। এই ঘটনায় আহত এক শিশু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে 19টি গ্রেনেড, 3টি পিস্তল সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। দর্শক, এই মুহূর্তে দক্ষিণখানের আশকোনায় সূর্যভিলা ভবনের সামনে আছেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যোগ দেব তার সঙ্গে। দীপ, যে বাড়িটিতে জঙ্গি বিরুদ্ধে অভিযান চলছিল সেই অভিযানে কিন্তু গতকাল রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় 8 জনকে আসামি করা হয়েছে। 8 জনের মধ্যে কিন্তু যেমন রয়েছেন 2 জন আত্মসমর্পণকারী, তেমনি রয়েছেন কিন্তু যে একজন মহিলা মারা গেছেন এবং একজন কিশোর এবং 4 জন কিন্তু এখানে পুরুষকে আসামি করা হয়েছে। তো এই মুহূর্তে আসলে এখানে সিআইডি ক্রাইম সিন ইউনিট এবং এই উত্তরা জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবস্থান করছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে মামলাটি হয়েছে সেই মামলাটির মধ্যে জঙ্গি মুসা, ফিরোজ এবং সেলিম নামে 3 জনকে আসামি করা হয়েছে এবং একজন অজ্ঞাতনামা আসামি রয়েছে। তবে এই মামলার বিষয়ে হয়তো বা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানকার যে উত্তরা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানাবেন। আর আপনাদেরকে আরেকটু বলে রাখি যে গতকাল সিআইডির ক্রাইম ইউনিট কিন্তু রাতে তাদের কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ না হওয়ার কারণে কিন্তু আজকে তারা আবার কাজ শুরু করছে। ঠিক সকাল 9:30টার দিকে সিআইডি 2টি গাড়ি কিন্তু এখানে প্রবেশ করেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা কালকে হচ্ছে যে বাড়ির বাইরের যে বিভিন্ন আলামত ছিল সেগুলো সংগ্রহ করেছে। আজকে তারা হচ্ছে বাড়ির ভিতরে যে 3টি রুম রয়েছে সেই 3টি রুমের ভিতরে যেসব জিনিসপত্র পড়ে রয়েছে বা আলামত রয়েছে সেগুলো সংগ্রহ করবেন। তারা আমাদেরকে আরেকটু জানিয়েছেন যে এই আলামত সংগ্রহ শেষে বা তাদের কার্যক্রম শেষে হয়তো বা তারা সাংবাদিকদের সাথে কথা বলবে। তো তারা যদি কথা বলে সেই মুহূর্তে আসলে আমরা জানতে পারবো যে আসলে সেখান থেকে তারা কি ধরনের আলামত সংগ্রহ করেছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে শুক্রবার মধ্যরাত থেকে কিন্তু এই সূর্যবিলা বাড়িটিতে অভিযান শুরু হয়। এই অভিযানে কিন্তু 4 জন আত্মসমর্পণ করে, যার মধ্যে রয়েছে 2 জন নারী এবং 2 জন শিশু এবং 2 জন মারা যায়। এর মধ্যে রয়েছেন একজন নারী এবং একজন কিশোর এবং আরেকটি শিশু আহত অবস্থায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে রবিবার দিন সন্ধ্যার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে এই বাড়িটি থেকে 19টি গ্রেনেড এবং বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এই বাড়িটি থেকে মূলত আসলে 90 জেএমবির দাপ্তরিক কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে মনিরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন। তো ইকবাল, এই ছিল আসলে আমার কাছে এখানকার এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। দর্শক, দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানা সূর্যভিলার সামনে আজও পুলিশের অবস্থান রয়েছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। জঙ্গিদের আত্মঘাতী হওয়ার প্রবণতাকে উদ্বেগজনক বলছেন পুলিশ কর্মকর্তারা। তারা বলছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জঙ্গি বিরোধী শক্ত অবস্থান ও ধারাবাহিক অভিযানে তাদের নিয়ন্ত্রণ করা গেলেও আত্মঘাতী প্রবণতা রোধ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন শুধু আইন প্রয়োগের মাধ্যমে এটি ঠেকানো সম্ভব নয়, এর জন্য নানা উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া উচিত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 1999 সালে কবি শামসুর রহমানের উপর হামলার মধ্য দিয়ে বাংলাদেশে জঙ্গি হামলার শুরু। এরপর একে একে যশোরে উদীচী অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা কিংবা দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব ও শক্তিমত্তার কথা জানান দিয়েছে জঙ্গি সংগঠনগুলো। তবে দেশের ইতিহাসে নৃশংসতা বিবেচনায় সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে গুলশানে হোলি আর্টিজানে। এরপর থেকেই দেশ জুড়ে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
সেই ধারাবাহিকতায় গেল 6 মাসে ঢাকা ও এর আশপাশে 8টি বড় ধরনের অভিযানে নিহত হয় 28 জঙ্গি। পুলিশ বলছে এসব অভিযানে বিভিন্ন সময় আত্মঘাতী হামলা কিংবা বোমা মেরে নিজেদের ধ্বংস করার হুমকি দিয়েছে জঙ্গিরা। কিন্তু আশকোনা অভিযানে প্রথমবারের মতো আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী হয়েছে এক নারী সহ 2 জন। এমনকি নিজেদের রক্ষায় ব্যবহার করে শিশু সন্তানদেরও। আত্মঘাতী হওয়ার এই প্রবণতাকে উদ্বেগজনক বলছে পুলিশ। তারা মনে করে তারা জেহাদ করে যদি তারা মৃত্যুবরণ করে তারা জান্নাতে চলে যাবে। এই যে মানসিকতা, এই যে পারভার্সন, এই যে বিকৃত চিন্তা, এটা তো আমি মনে করব এটা একটি অত্যন্ত একটি আমাদের জন্য চিন্তার বিষয়। বিশ্লেষকরা বলছেন নানাভাবে চাপে থাকা জঙ্গিরা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা থেকেই আত্মঘাতী স্কোয়াড তৈরি করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে দিয়ে আপনি অভিযান পরিচালনা করে তার সলিউশন, এটা পৃথিবীতে কোথাও হয় নাই, সাকসেসফুল হয় নাই, এবং আমরাও মনে করি না যে এটা সঠিক পথ। সমাজের বিভিন্ন জায়গাতে কি কি সমস্যা এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে জঙ্গি হচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করে আপনাকে অ্যাড্রেস করতে হবে। এদেরকে যাতে বিপথে না নিতে পারে, তাদের যাতে উদ্বুদ্ধ করতে না পারে জেহাদ করার জন্য, সেই জন্য আমরা জনগণকে, বিভিন্ন কমিউনিটিকে, সমাজকে কাজে লাগাতে চাচ্ছি আর কি। অপরাধ বিশ্লেষকদের মতে সম্প্রতি যেসব তরুণ স্বেচ্ছা নিখোঁজ হয়েছেন তাদের হদিস এখনো বের করতে পারেনি পুলিশ। তাদের মতে নিখোঁজের আলামত থেকে বোঝা যায় জঙ্গিরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। নারী সদস্যদেরকে দিয়ে জঙ্গি সংগঠনগুলো আত্মঘাতী স্কোয়াড গড়ে তুলেছে, এমন তথ্য পাওয়ার কথা পুলিশ বলছিল গুলশান হামলার পর থেকেই। আশকোনা অভিযানে সত্যতা মিলল সেই তথ্যে। এই প্রেক্ষাপটে জঙ্গিবাদ মোকাবেলায় নতুন কৌশল প্রণয়নের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরও থাকছে। বগুড়ার নাগর নদী থেকে অবৈধভাবে কেটে নেওয়া হচ্ছে বালু ও মাটি। ভাঙনে সর্বশান্ত এলাকাবাসী, অভিযান চালানোর উদ্যোগ নেই প্রশাসনের। বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া 342 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে টম লাথামের সেঞ্চুরিতে 7 উইকেটে 341 রান সংগ্রহ করে কিউইরা। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 4 উইকেটে 95 রান। টস হেরে ফিল্ডিংয়ে নেমে 31 রানে গপ্টিলকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন 8 মাস পর জাতীয় দলে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজ। 79 রানে উইলিয়ামসনকে ফেরান তাসকিন। এরপর সাকিবের ঘূর্ণিতে বেশিক্ষণ টিকতে পারেননি নীল ব্রোম ও জেমি নিশাম। তবে পঞ্চম উইকেট জুটিতে মুনরোকে সঙ্গে নিয়ে 158 রান যোগ করে লাথাম। দলীয় 316 রানে সাকিবের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে মুনরো খেলেন 87 রানের মারকুটে এক ইনিংস। অপর প্রান্তে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা লাথামকে ব্যক্তিগত 137 রানে থামান মোস্তাফিজ। বিশাল টার্গেট তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ভালোই খেলতে থাকা ইমরুল 16 ও তামিম 38 রানে আউট হন। সোমবার ব্যাট থেকে আসে মাত্র 1 রান। রানের খাতা খুলতে পারেনি মাহমুদুল্লাহ। এখন ক্রিজে আছেন সাকিব ও মুশফিকুর রহিম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটির ঘটনায় বিমানের ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহিতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের মত, বিমানের সেবা নিশ্চিত করতে বিমানকে এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করা দরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি সহ বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রসূন আশিসের রিপোর্ট। গত 27 নভেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে ওয়াটার সামিটে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 রাঙাপ্রভাত যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটের ত্রুটি নিয়ে সমালোচনার রেশ কাটতে না কাটতেই গত 12 ডিসেম্বর মিয়ানমারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানের একটি ফ্লাইট এবং 22 ডিসেম্বর ওমানের মাস্কট থেকে আসা বিমানের একটি উড়োজাহাজ ঢাকায় জরুরি অবতরণ করে। অল্প সময়ের ভেতর বিমানের উড়োজাহাজে এতগুলো যান্ত্রিক ত্রুটির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা বলছেন, স্বজনপ্রীতি দূর করে দক্ষ কর্মকর্তা নিয়োগের মাধ্যমে বিমানকে ঢেলে সাজানো দরকার। অদক্ষ লোক আছে, তা না হলে কেমনে ত্রুটি দেখা দেবে, কেমনে একটা নাট ঢিলা থাকবে এখানে। ইঞ্জিনিয়ারিং বিভাগ বিমানের বা মেইনটেনেন্স বিভাগের যারা কাজ করছেন তাদের দক্ষতার ব্যাপারেও কিন্তু বাইরে থেকে একটা প্রশ্ন আছে। কাউকে নিচের থেকে পদোন্নতি দিয়ে উপরে নিয়ে যাওয়া, এইগুলোর কিন্তু সুযোগ এখানে একদম নেই। আমলাতান্ত্রিক জটিলতা যদি থাকে সেটাতে কিন্তু কমার্শিয়াল ভাবে এয়ারলাইন চলে না। সরকারকে একটু শক্তভাবে অ্যাকাউন্টেবিলিটি যাতে হয় সেই অ্যাকাউন্টেবিলিটির দিকটা নজর দিতে হবে।
সকল ধরনের সেবা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে পুরোপুরি ইউনিয়ন মুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিমানকে যদি আমরা এসেনশিয়াল সার্ভিস ডিক্লেয়ার করত, সেটা বিমানের জন্য বেটার হতো। 12-13টি ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের কারণে কিন্তু অনেক কিছু অনেকজন চেষ্টা করলেও করতে পারছেন। এই সার্ভিসটাকে ইউনিয়ন বহির্ভূত রাখতে হবে। এয়ারপোর্ট সার্ভিসের জন্য আমি এম্বার্কেশন ফি দিচ্ছি, কেন 4 ঘন্টা 5 ঘন্টা আমি ব্যাগেজের জন্য ওয়েট করব? আমি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিমানের ব্যবস্থাপনা এবং এর সার্বিক পরিচালনাকে আরো উন্নত করার লক্ষ্যে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বিমান চলতে হবে সম্পূর্ণ দক্ষতার ভিত্তিতে এবং কোন ধরনের অদক্ষতা গ্রহণযোগ্যতা না হয় এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আগামীতে হবে বলে আমি আশা করি। এখন থেকে যাত্রী সেবার স্বার্থে বিমানের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ইউনিয়নের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান ফারুক খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। চলে গেলেন কার্লেস হুইসপারের গায়ক প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীত তারকা জর্জ মাইকেল, ভক্তদের মাঝে শোকের ছায়া। দেশের অর্থনীতির সঙ্গে বড় হচ্ছে খেলাপি ঋণের পরিমাণও। সরকারি ব্যাংকের খেলাপি ঋণ বাড়ার জন্য অর্থ মন্ত্রণালয়কে দোষছেন অর্থনীতি বিশ্লেষকরা। এজন্য ব্যাংক ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত নজরদারির অভাবকে বড় করে দেখছেন অনেকেই। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঋণ খেলাপির বিচার নিশ্চিত করার পরামর্শ বিশ্ব ব্যাংক প্রতিনিধির। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সহজ শর্তের ঋণ না পাওয়ায় থমকে আছে ব্যক্তিখাতের বিনিয়োগ। এমন সমালোচনার মধ্যেও গেল কয়েক বছর ধরেই বাড়ছে মন্দ ঋণ ও খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে গেল সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫,৭৩১ কোটি টাকার বেশি, যার মধ্যে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ ৫৪,০০০ কোটি টাকা, যেখানে চলতি বছরের প্রথম প্রান্তিক মার্চে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫৯,৪১১ কোটি টাকার বেশি। তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায় সবচেয়ে বেশি খেলাপি ঋণের বোঝা সরকারি ব্যাংকের কাঁধে। এই ঋণ খেলাপির অপসংস্কৃতির জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। সংকট কাটানোর জন্য সরকারকে মালিক হিসেবে পেইড আপ ক্যাপিটাল দিতে হয়। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জনগণের লুণ্ঠন করা টাকাকে প্রতিস্থাপন করা, এর চাইতে অন্যায্য তো কিছু নাই। আমি এর জন্য অর্থ মন্ত্রণালয়কে দায়ী করব, কারণ তারাই কিন্তু মালিকের ভূমিকায় সরকারের পক্ষ থেকে কাজ করেন। খেলাপি ঋণের সঙ্গে বেড়ে চলেছে ঋণ অবলোপনের পরিমাণও। কারণ হিসেবে বিশেষ ক্ষমতাধরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারাকেই চিহ্নিত করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেখানে তো অনেক বড় বড় রাঘবপালরা ইনভলভ আছেন। সেখানে যদি আমরা হাত দিতে না পারি, আমি ইচ্ছাকৃতভাবে ক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ ফেরত দিচ্ছি না সময় মতো, কারণ আমি জানি যে ফেরত না দিলে আমি পার পেয়ে যাব, তাহলে কিন্তু এই সংস্কৃতিতে প্রবর্তনা খুবই কঠিন হবে। ব্যাংক খাতের এই নাজুক অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংককে দূরদর্শী ভূমিকা রাখার পরামর্শ সাবেক গভর্নর ফরশ উদ্দিনের। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন করতে গেলে যে রকম বড় হওয়া উচিত ছিল, যে রকম ক্ষমতা থাকা উচিত ছিল, যে রকম প্রযুক্তি সমৃদ্ধ হওয়া উচিত ছিল, সেই তুলনায় কিছু পিছিয়ে আছে। সেই সঙ্গে নিয়ম না মেনে ঋণ পুনঃতফসিল করা ব্যাংকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কদমতলীতে মাদক ব্যবসা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করায় শহীদ নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত শহীদকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, রাত 10টার দিকে কদমতলী ওয়াসার গলিতে কয়েকটি ককটেল ফাটিয়ে দোকানপাট ভাঙচুর করে সন্ত্রাসীরা। এরপর শহীদের ফোন ফিক্সার দোকানে ঢুকে তাকে কুপিয়ে আহত করে তারা। স্বজনদের অভিযোগ, এলাকার ব্যবসায়ীরা মাদক প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করায় মাদক ব্যবসায়ী বিল্লালের গ্রুপ এ হামলা চালায়। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কদমতলী থানা পুলিশ। মাদক ব্যবসা করতে পারতেছে না, কিন্তু ওরা এটা করার জন্য অনেক হুমকি টুমকি অনেক মানুষের দিতে আছে, কিন্তু যারা অসহায় ব্যবসায়ী আছে তারা তো ব্যবসা করতেছে, কিন্তু তারপর ওরা একের পর এক হামলা চালাইতেছে। আজকে বড় ধরনের হামলা করছে, 4-5 জনকে ওরা টার্গেট করছে, মেরে হালাইব। এই ব্যবসা তারা মোবাইলে হুমকি দিতেছে, আমরা এই ব্যবসা চালু করবই, আমরা যে 2-4 জায়গায় ফালাই দেই, সব পাবলিক জনসাধারণ বন্ধ হয়ে যাবে গা, তো আর কেউ আগাইব না।
কিছু লোকজন হামলা করছিল, শহীদ নামে একটা লোক যে আহত হয়েছে, উনি মেডিকেলে ভর্তি হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়ার নাগর নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব চলছে। 7 থেকে 10 জনের একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিদিন শত শত ট্রাক দিয়ে চালাচ্ছে এই অবৈধ ব্যবসা। এতে নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। অবৈধ বালু উত্তোলন বন্ধে এখনো প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রুবেল ইসলাম। গত কয়েক বছর থেকেই বগুড়ার দুপচাচিয়া ও কাহালু উপজেলার নাগর নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালোচালিত মেশিন ও এক্সকাভেটরের সাহায্যে মাটি কেটে প্রতিদিনই ট্রাকে ট্রাকে বালু ও মাটি উত্তোলন হচ্ছে এই নদী থেকে। এর ফলে নাগর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীরে থাকা জমিগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিবাদ করেও ফল পাচ্ছেন না এলাকার মানুষ। এখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানটা বালু তোলাতে নদীর মধ্যে ভাঙ্গা চলে গেছে। এখানে তুলেছে, ওখানে ওই পার কাটিচ্ছে, আবার ওই সামনে ওটি কাটিচ্ছে। এটা গোটালাই মনে করেন যে দরিয়া হয়ে যাবে। বাড়ি ঘর তো সব চলে যাবে, কিছু থাকবে না। আশেপাশে আবাদি যে জমিগুলো আছে, জমিগুলো ভাঙে চলে যাচ্ছে। আমরা এই কথা বললে বড়দের সঙ্গে আমরা পারবো না। ঠিক আছে, তারা ক্ষমতাসীন, আমরা ক্ষমতাসীন না। বালু ও মাটি উত্তোলনের কথা স্বীকার করে অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেটের এক সদস্য জানালেন, নদীর তীরে ফসল হচ্ছে না এমন জমি থেকে তারা বালু ও মাটি উত্তোলন করছেন। নদীর মধ্যে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবাদ ফসলও হচ্ছে না। এই যেগুলো নিকটতম ভাটার কারণে এই জায়গাগুলো আর কি ভাটায় মাটি বিক্রি হচ্ছে, ভাটার মালিকেরাই মাটিগুলো নিয়ে যাচ্ছে। এবার এখনো বালু ও মাটি উত্তোলনের খবর তাদের জানা নেই। খবর পেলেই অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। যদি আমাদের কাছে এরকম অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেব, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং নদী যাতে রক্ষা পায়। এলাকাবাসীর তথ্য মতে বাইজিদ, শামীম, হাসুমিয়া সহ 10 জন অবৈধভাবে নদী থেকে মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত। বালু উত্তোলনের ফলে ফকিরপাড়া, ঘোনপাড়া, পাঁচথিতা, বেলহালি, চাকলা শ্মশান এলাকার কৃষকের প্রায় 2000 একর জমি নাগর নদীগর্ভে বিলীন হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। আধুনিক পরীক্ষাগার ও পর্যাপ্ত জনবলের অভাবে সংকটের মুখে বিএসটিআই এর রাজশাহী আঞ্চলিক কেন্দ্র। এতে সনদ পেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নতুন করে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, পণ্যের মান যাচাইয়ের অজুহাতে বিএসটিআই এর দফায় দফায় অর্থদণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আব্দুস সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। ক্রমশ খাদ্য ব্যবসার পরিধি বাড়ছে রাজশাহীতে। হোটেল রেস্তোরাঁর পাশাপাশি প্যাকেট খাদ্যের মধ্যে নতুন স্বাদের দই, মিষ্টি, জ্যাম, জেলি সহ মধু রয়েছে এ তালিকায়। কিন্তু এসব পণ্যের সঠিক পরীক্ষা হচ্ছে না রাজশাহী বিএসটিআই এ। সংস্থাটিতে আরও 154টি পণ্যের 3টি বিভাগে পরীক্ষার কথা থাকলেও তা হচ্ছে না। আম জুসের পাল্প, দই ও পানির মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা হচ্ছে না এখানে। পণ্যের মান যাচাইয়ে অধিকাংশ পণ্যই পাঠাতে হচ্ছে ঢাকায়। এতে পণ্যের পরীক্ষার ফলাফল ও নতুন লাইসেন্স পেতে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি বাড়ছে উদ্যোক্তাদের। আমাদের যদি এখানে টেস্ট হতো তাহলে টাকা বাঁচতো, সময় বাঁচতো, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে সব দিক দিয়ে এটা ব্যাহত হয়। মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব আমাদের এখনো শুরু হয়নি। যদি শুরু হয় তাহলে আরো কিছু পণ্য আমরা এখানে টেস্টের ফ্যাসিলিটি তৈরি হবে। যদি ম্যান পাওয়ার বাড়াই দেওয়া হয় তাহলে আমরা জনগণে আরো বেশি দ্রুত সেবা দিতে পারবো। ব্যবসায়ীদের অভিযোগ, খাদ্য তৈরির নতুন কারখানা ও দোকানগুলোতে বিএসটিআই পণ্যের মানের অভিযোগ এনে জরিমানা করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এই রংগুলো বা কেমিক্যালস গুলো ব্যবহার করি, এগুলা বিএসটিআই অনুমোদিত, তারপরেও তারা আমাদের কাছে ফাইন করে 50,000, 20,000, 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করে। যতটা কথাবার্তা বলতে চায় তত ফাইনের অ্যামাউন্টটা আরো বেড়ে যায়। অবশ্য জেলায় বিএসটিআই শীর্ষ কর্মকর্তা আশ্বাস দিলেন, আগামী বছরের মধ্যেই সমস্যার সমাধান হবে। ল্যাবকে এরকম আধুনিকায়ন করতে হবে, সেটাকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেওয়ার জন্য এক্রিডিটেশন করতে হবে। এগুলো করা হলেই তখন আমরা এই টেস্টগুলো ভালোভাবে করতে পারবো। আমরা এটা হেড অফিসে লিখেছি, ইনশাআল্লাহ এটার কাজও হচ্ছে। রাজশাহী বিএসটিআই অফিসের দেয়া তথ্য মতে খাদ্য পরীক্ষণের 2টি ল্যাব উন্নয়নে প্রায় 70 লাখ টাকার বাজেট করা হয়েছে। আর প্রস্তাব দেয়া হয়েছে মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষণাগারের। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। কুড়িগ্রামের দ্বীপচরগুলোতে মাধ্যমিক পর্যায়ের কোনো বিদ্যালয় নেই। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদগুলোর শিক্ষার্থীদের অধিকাংশই হচ্ছে বাল্যবিবাহের শিকার।
জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালুর প্রক্রিয়া চলছে। চরবাসীদের জীবনযাত্রা নিয়ে মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ধারাবাহিক ডেস্ক রিপোর্টের আজ দেখুন চতুর্থ পর্ব। কুড়িগ্রামের দ্বীপচরগুলোর অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা নাজুক। নদী ভাঙনের শিকার হওয়ায় অনেক বিদ্যালয় একাধিকবার স্থানান্তর করতে হয়েছে। পাশাপাশি অবকাঠামো, আসবাবপত্র ও উপকরণ সমস্যায় জর্জরিত। ফলে বিড়ম্বনার মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হয়। সদর উপজেলার চর পার্বতীপুর এবং চর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নাজুক অবস্থার সাক্ষ্য বহন করছে। তারপরও এই বিরূপ পরিবেশে শিক্ষার্থীরা কষ্ট করে প্রাথমিক পর্যায়ের লেখাপড়া শেষ করছে। এরপর মাধ্যমিক বিদ্যালয় না থাকায় থেমে যাচ্ছে তাদের লেখাপড়া। অনেক দূরে থেকে আসা হয়, ভাঙ্গা স্কুল, মাটির বসে ক্লাস হয়। 5 পাস করার পর আর তো পড়ালেখা নেই, বাড়ি যাবো নিয়ে যায় হাল শাসন লাগে। হাই স্কুল অনেক দূর, 2টি নদী পার হয়ে যেতে হয়। 5 পাস করার পর আর লেখাপড়া করেনি। আমার বাবা বাড়ি ছিলাম, আমার বাবা মা বিয়ে দিছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, মেয়েরা বাল্য বিয়ের শিকার হচ্ছে। আর অভিভাবকদের দাবি, মাধ্যমিক পর্যায়ে লেখাপড়ার সুযোগ না থাকায় বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিচ্ছেন তারা। নদী পারে হাই স্কুল দিতে পারি না, মেয়েদেরকে প্রাইমারি স্কুল পাস করে বিয়ে শাদী দিতে হয়। আমি এই স্কুলে যোগদান করার পর 3বার স্কুল ভাঙলো। 5 পাস করার পরে মেয়েদের বিয়ে শাদী হয়ে যায়। অনেক দুঃখ পাই যে মেয়েরা হাই স্কুলে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। চরগুলোতে মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা থাকলে মেয়েদের লেখাপড়া আরো গতিশীল হতো বলে মনে করেন জনপ্রতিনিধি। অল্প বয়সে এই মেয়েদেরকে বাপ মায়েরা বাধ্য হয়ে বাল্য বিবাহ দিতে উদ্যত হয়। হাই স্কুল থাকলে আর এদের লেখাপড়া এরকম মুক্তভাবে পড়তো না। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা আশ্বাস দেন, চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে ৮ম শ্রেণী চালু করার জন্য অনুরোধ জানিয়ে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। উচ্চ বিদ্যালয়ের অভাবে তারা লেখাপড়া থেকে ঝরে পড়ছে, তাই সরকার ৮ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা চালু করবেন, এতে আমরা অত্যন্ত আনন্দিত। চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে যাতে ৮ম শ্রেণী খোলা হয়, সেজন্য আমরা সরকারকে অনুরোধ করে প্রস্তাবনা পাঠাবো। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্যানুযায়ী জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,২১৭টি। এর মধ্যে দ্বীপচরগুলোতে রয়েছে ১০৮টি বিদ্যালয়, আর শিক্ষার্থী প্রায় ২০,০০০। সময় সংবাদ, কুড়িগ্রাম। দেশের বাইরের খবর। চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীত তারকা জর্জ মাইকেল। রোববার মাত্র 53 বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানা না গেলেও স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে স্বজন ও ভক্তদের মাঝে। 80-র দশকে দারুণ খ্যাতি অর্জন করেন এই শিল্পী। 1981 সালে বন্ধু অ্যান্ড্রু রিজলির সঙ্গে গড়ে তুলেছিলেন প্রথম ব্যান্ড ওয়াম। এরপর 1986 সালে তা ভেঙে গেলে একক ক্যারিয়ার গড়ে তোলেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ফেইথ সারা বিশ্বে 2 কোটিরও বেশি কপি বিক্রি হয়। 30 বছরের সঙ্গীত জীবনে 2বার গ্র্যামি অ্যাওয়ার্ড সহ অনেক। দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণ উপকূলে 7.6 মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোববার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল চিলির পুয়েতো মন্ট শহরের 225 কিলোমিটার দক্ষিণে। শক্তিশালী ভূমিকম্পের কারণে উপকূলে প্রবল ঝাঁকুনি অনুভূত হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সুনামির আশঙ্কায় চিলির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নৌবাহিনী কেন্দ্রস্থল থেকে 1000 কিলোমিটার এলাকা জুড়ে সতর্কতা জারি করে। তবে এর কয়েক ঘন্টা পরেই সেই সতর্কতা তুলে নেওয়া হয়। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণ স্থগিত করার দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় ভেটো না দেওয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। রোববার দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রদূত জ্যান শেপিরোকে তার কার্যালয়ে ডেকে পাঠান। দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় এই প্রস্তাবনা বাস্তবায়নের পথ সুগম হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে প্রস্তাবনার পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের বাকি 14 সদস্য দেশের রাষ্ট্রদূতকে সমন জারি করেন নেতানিয়াহু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভেটোর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের সঙ্গে বেসামরিক সমন্বয় ছিন্ন করার ঘোষণা দেন।
Israel also summoned যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানায় রোববার ম্যানশন নাইট ক্লাবের লবি থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই নাইট ক্লাবের মালিক। একই জায়গা থেকে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তবে হামলার কারণ ও গ্রেফতারকৃত ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ। এদিকে গেল এক সপ্তাহে শিকাগোতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 27 জন। এদের মধ্যে 7 জন নিহত হয়েছেন বলে শিকাগো পুলিশ বিভাগের বরাত দিয়ে এক রিপোর্টে প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। Critically wounded while driving in the Humboldt Park neighborhood. The 29-year-old man was driving his car in the 3500 block of West Augusta when someone opened fire from a dark Cadillac SUV, hitting him in the stomach. The Cadillac kept following and then rammed the man. বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। এগিয়ে গিয়েও জয়ের দেখা পেল না মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। ফলে 31 পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে পয়েন্ট টেবিলের 3 নম্বর এবং 19 পয়েন্ট নিয়ে টেবিলের 10 নম্বরে আছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। মাথার উপর রেলিগেশনের শঙ্কা, এক ম্যাচ হাত ফসকালেই আগামী মৌসুমে অনিশ্চিত হয়ে যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা। এমন শঙ্কা নিয়েই ধানমন্ডির অন্যতম সফল ক্লাব শেখ জামালের মুখোমুখি হয় মোহামেডান। আগের লেগে শেখ জামালের বিপক্ষে 1-0 গোলের জয়ের সুখস্মৃতি এই ম্যাচে আত্মবিশ্বাসে কিছুটা হলেও মোহামেডানকে জুগিয়েছে সাহস। আর তাই তো ম্যাচের 19 মিনিটেই এগিয়ে যায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। গিনিয়ান ফরওয়ার্ড ও দলের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার অসাধারণ এক পাসে মোহামেডানের হয়ে লিড আনেন 10 নম্বর জার্সিধারী ফুটবলার সবুজ, যা আসরে সবুজের 8ম গোল। আগে লিড নিয়েও বেশিক্ষণ সে আনন্দ ধরে রাখতে পারেনি সাদা কালো জার্সিধারীরা। 6 মিনিট পরেই ফ্রি কিক পায় শেখ জামাল, যা থেকে অসাধারণ এক গোল করে ধানমন্ডি ক্লাবটির হয়ে সমতা আনেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং। ব্যাস, ম্যাচের স্কোর লাইন অতটুকুই। এরপর বিরতি থেকে ফিরেও আর গোলের মুখ দেখেনি দুদলের কেউই। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। এদিকে দিনের প্রথম ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র। আগের লেগে শেখ রাসেলের বিপক্ষে 1-0 গোলে জয় পাওয়ায় এই ম্যাচে আত্মবিশ্বাসে অনেকটাই এগিয়ে ছিল আরামবাগ। তবে আক্রমণ ভাগের তুলনায় দুদলের শক্ত রক্ষণ ভাগের কারণে প্রথমার্ধে গোলের মুখ দেখেনি কেউই। বিরতির পর ফিরে আরামবাগকে আর আটকাতে পারেনি শেখ রাসেল। ম্যাচের 69 মিনিটে দলের সর্বোচ্চ স্কোরার সাজিদুর রহমান সাজিদ লিড আনেন আরামবাগের হয়ে। এ নিয়ে আরামবাগের হয়ে 8 গোল করলেন এই ফরওয়ার্ড। এরপর ম্যাচে আর কোনো দলই গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বাড়ি টিটুর শিষ্যরা। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। বক্সিং ডেতে ফুটবল প্রেমীদের আনন্দে মাতাতে হাজির ইংলিশ লিগের জায়ান্ট ক্লাবগুলো। সোমবার রাত 9টায় স্ট্যামফোর্ড ব্রিজে এফসি বোর্নমাউথের বিপক্ষে লড়বে চেলসি। একই সময় ওল্ড ট্র্যাফোর্ডে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া আরেক ম্যাচে রাত 11:30টায় হাল সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। জমকালো আয়োজনে বিশ্বজুড়ে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। আনন্দের এক ক্ষণকে ফুটবলীয় উন্মাদনায় মাতিয়ে তুলতে বক্সিং ডেতে মাঠে নামবে ইপিএল এর সব জায়ান্ট ক্লাবগুলো। সে সঙ্গে পয়েন্ট টেবিলে ওঠানামার ইঁদুর দৌড় তো আছেই। লিগে দুর্বার গতিতে উঠছে জায়ান্ট চেলসির জয়রথ। বক্সিং ডেতে চেলসির রেকর্ডটা বেশ উজ্জ্বল। 2003 সালে শেষ চার্লটনের কাছে বক্সিং ডেতে হেরেছিল ব্লুজরা। এরপর থেকে আর হারের লজ্জায় পড়তে হয়নি তাদের। তাই বোর্নমাউথের বিপক্ষে এবার স্ট্যামফোর্ড ব্রিজে আরও একটি চমৎকার জয়ের প্রহর গুনছে অ্যান্তোনিও কন্তের দল। 17 ম্যাচে 43 পয়েন্ট নিয়ে দাপটের সঙ্গে শীর্ষে আছে চেলসি। 37 পয়েন্ট নিয়ে ব্লুজদের চোখ রাঙাচ্ছে লিভারপুল। ম্যাচের আগে ইনজুরি নিয়ে খুব একটা চিন্তা করতে হচ্ছে না কন্তেকে। সব ধরনের প্রতিযোগিতায় এর আগে বোর্নমাউথের সঙ্গে 7 বারে দেখায় 5 বারে জিতেছে চেলসি। 2 জয় আছে বোর্নমাউথের। বক্সিং ডেতে ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। এখন পর্যন্ত 18টি জয় আছে রেড ডেভিলদের। বক্সিং ডেতে সান্ডারল্যান্ডের বিপক্ষে এ নিয়ে তৃতীয়বারের মতো দেখা হচ্ছে মরিনহোর দলের। 17 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের আশা ধরে রাখতে হলে জয় পেতেই হবে তাদের। ভেন্যু ওল্ড ট্রাফোর্ড, তাই কিছুটা নিশ্চিন্ত রেড ডেভিল বস। বক্সিং ডে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আবারও ওল্ড ট্রাফোর্ডে আসছেন ডেভিড ময়েস। তবে এবার তিনি সান্ডারল্যান্ডের কোচ, তাই নিজের সাবেক ক্লাবের মাঠে নিশ্চয়ই হারতে চাইবেন না ময়েসও।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মরিনহো একাদশে পাচ্ছেন ইনজুরি থেকে ফেরা মাখতারিয়ান ও বেইলিকে, তবে খেলবেন না লুকশো। পরিসংখ্যানও আছে ইউনাইটেডের সঙ্গেই। দু দলের শেষ 24 দেখায় ওল্ড ট্রাফোর্ডে খেলা মাত্র একটি ম্যাচেই সান্ডারল্যান্ডের কাছে হেরেছে রেড ডেভিলরা। এদিকে কিংস্টন কমিউনিকেশনস স্টেডিয়ামে হাল সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। 17 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সিটিজেনরা। তাই হাল সিটিকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের এগিয়ে নেওয়ার লক্ষ্য ম্যানচেস্টার সিটির। পারভিন আক্তার, সময় সংবাদ। ইপিএল এর আরো খবর, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা আর্সেনাল নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লড়বে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। আরেক ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লেস্টার সিটি মুখোমুখি হবে টেবিলের 9 নম্বরের দল এভারটন। দুটি ম্যাচই শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত 9টায়। প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমের বিপক্ষে সবসময় ফেভারিট আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। মুখোমুখি লড়াইয়ে শেষ 11টি ম্যাচের 8টিতেই জয় তুলে নিয়েছে গানাররা। বিপরীতে ওয়েস্ট ব্রম জিতেছে মাত্র 1টি ম্যাচে। তবে গেল 2 ম্যাচে এভারটন আর ম্যান সিটির কাছে হেরে অনেকটাই বিপর্যস্ত পয়েন্ট টেবিলের 4 নম্বরের দল আর্সেনাল। তাই ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের বিপক্ষে ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় গানাররা। অন্য ম্যাচে ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি মুখোমুখি হবে এভারটনের। গেল মৌসুমে এভারটনের বিপক্ষে খেলা 2টি ম্যাচেই জয় পেয়েছিল লেস্টার। অবশ্য এর আগে মুখোমুখি 13টি লিগ ম্যাচে আর কখনোই জিতেনি দ্য ফক্সেসরা। এবারেও মৌসুমে খুব একটা ভালো কাটছে না গেলবারের চ্যাম্পিয়নদের। বিপরীতে ভালো ফর্মে আছে এভারটন। আর শেষ ম্যাচে 9 ম্যাচের 6টিতেই গোল করেছে এভারটনের স্ট্রাইকার রোমেরো লুকাকু। সেই হিসেবে অনেকটাই এগিয়ে আছে এভারটন। এবার জানাবো দেশের হকির খবর। বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী। নিজেদের সেরাটা দিয়ে দুদলই শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে 2টি গ্রুপে ভাগ হয়ে 6টি দল অংশ নেয়, যেখানে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী। দুদলেই আছে জাতীয় দলের খেলোয়াড়। তাই একদিকে নৌবাহিনীর হয়ে জিম্মিরা যেমন চাইবেন শিরোপা পুনরুদ্ধার করতে, তেমনি জয়ের জন্য উন্মুখ হয়ে থাকবেন সেনাবাহিনীর মিমোরাও। টুর্নামেন্টে আগের দেখায় গ্রুপ পর্বের ম্যাচে ড্র করেছিল দুদল। তাই ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ঘরে তুলতে চায় 2 ফাইনালিস্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে 50,000 আর রানার্স আপ দলকে 30,000 ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হবে। এছাড়া সর্বোচ্চ গোলদাতাকেও 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এবার ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের হাওর নিয়ে একটি বিশেষ রিপোর্ট। হেমন্তের শেষ দিক থেকে দেশি বিদেশি অসংখ্য পাখির কলতানে মুখর হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের হাওর। প্রতি বছরের মতো প্রাকৃতিক খাবারের এই অফুরন্ত ভান্ডারে আগমন ঘটেছে বালিহাঁস, পানকৌড়ি, বালিলেঞ্জা সহ বিভিন্ন প্রজাতির পাখি। রং বেরঙের এই পাখির কলতানে মুগ্ধ অসংখ্য পর্যটক ও পাখিপ্রেমী। ব্রাহ্মণবাড়িয়া থেকে জহুরুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিগন্তজোড়া হাওরের যত দূর চোখ যায় চারদিকে শুধু রং বেরঙের পাখি। নয়নাভিরামী দৃশ্যই বলে দিচ্ছে প্রকৃতিতে এসেছে নতুন ঋতু। আর শীতের শুরুতেই মেদির হাওরে আগমন ঘটেছে বালিহাঁস, বালিলেঞ্জা, পানকৌড়ি সহ দেশ বিদেশের নানা জাতের অতিথি পাখি। স্যাঁতস্যাঁতে কাদা পানিতে ছোট ছোট মাছ আর শামুক সহ নানা ধরনের খাবারের উৎস থাকায় প্রতি বছর ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ এবং হবিগঞ্জ জেলার একাংশ নিয়ে গড়ে ওঠা নাসিরনগরের এই মেদির হাওরে বসে পাখিদের মেলা। আর প্রতি বছরই পাখির এই কলকাকলি শুনতে আর মুগ্ধ নয়নে উপভোগ করতে এখানে আগমন ঘটে অসংখ্য পর্যটক ও পাখিপ্রেমী। তবে প্রতিটি সুন্দরের উল্টো পিঠেই যেন রয়েছে অসুন্দরের বিভৎস থাবা। এখানেও যার ব্যতিক্রম নয়। হাওরে মাছ ধরতে আসা জেলেদের পেতে রাখা জাল আর শিকারীদের ফাঁদে পড়ে প্রাণ হারায় অসংখ্য পাখি। এতে করে প্রতি বছরই কমছে পাখিদের আনাগোনা। এখানে বালিহাঁস আছে, লেন্দা আসে, অনেক পাখি আসে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে এই পাখিগুলোর যথেষ্ট অবদান আছে। দূর দূরান্ত থেকে এখানে অনেক অতিথিরা আসে পাখি দেখতে। প্রশাসনের কাছে আমাদের আবদার যেন এদের এই শিকারগুলোকে বন্ধ করে। এসব পাখি সুরক্ষায় মাঠ পর্যায়ে কোনো সচেতনতা কার্যক্রম চোখে না পড়লেও জেলা বন ও পরিবেশ বিভাগের দাবি নেওয়া হয়েছে প্রয়োজনীয় সব ব্যবস্থা। অতিথি পাখিগুলো আসে সেটারও সুরক্ষার জন্য আমরা প্রতিনিয়তই সব জায়গায় সব উপজেলা টিওনো মহোদয়কে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় পাখি নিধন হচ্ছে কিনা সে ঘুরে বেড়ানো হচ্ছে, দেখা হচ্ছে। তবে জেলার প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা বললেন, পাখি রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সামাজিক আন্দোলনের। এটা তো প্রাকৃতিক একটা সৌন্দর্যের বিষয় এবং প্রাকৃতিক একটা ভারসাম্যেরও বিষয়। বন্য পাখি নিধন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমাদের সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলতে হবে যাতে তারা নির্ভয়ে
আমাদের এই জলাশয়গুলোতে পাখিগুলা বিচরণ করতে পারে। 2016 জানুয়ারি মাসে বাংলাদেশ বার্ড ক্লাবের সর্বশেষ জরিপ অনুযায়ী হাওর অঞ্চলে 56 প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 দিন পর খুলে দেয়া হলো আশুলিয়ার 55টি বন্ধ পোশাক কারখানা, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগদান। দক্ষিণ খানের আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা। জঙ্গিদের আত্মঘাতী প্রবণতায় উদ্বেগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। বিমান বাংলাদেশের উড়োজাহাজে বারবার ত্রুটির জন্য ব্যবস্থাপনার দক্ষতার অভাবই দায়ী বলছেন বিশ্লেষকরা। জড়িতদের শাস্তি নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ ব্যাংকে নজরদারির অভাবেই বাড়ছে সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ বলছেন বিশ্লেষকরা। ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনতে বিচার নিশ্চিতের পরামর্শ। এবং নিউজিল্যান্ডের দেয়া 342 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে বিপর্যয়ে বাংলাদেশ, জেমস নিশামের 3 উইকেট শিকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।